আচ্ছা আমরা শুরু করি। ওকে, আমরা প্রথমে গুগল মার্কেটিং দিয়ে বা হচ্ছে যে অ্যাডস গুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। আচ্ছা বলেন তো, প্রত্যেক মার্কেটিং এর উদ্দেশ্য কি? বিপণন ব্যবস্থার প্রসার, বাকি তো নাই, মেবি বাইরের আলো। আচ্ছা তাহলে আমাদের প্রত্যেক ইয়ের উদ্দেশ্য কি, মানে মার্কেটিং এর উদ্দেশ্য কি? প্রোডাক্ট সেল করা। তো প্রোডাক্ট সেল করতে গেলে আমাদের কি কি জিনিস দেখতে হয়? প্রোডাক্ট সেল করতে গেলে আমাদের দেখতে হয় প্রোডাক্টটা কেমন বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন। অনেক সময় কোয়ালিটি মেজারও আমরা করতে পারি না, কারণ হয়তো আমাদেরকে ভালো বা খারাপ যাই দিক সেটা আমাদেরকে সেল করতে হয়। তো সেল যখন করি আমাদের প্রথম উদ্দেশ্য কি থাকে? যাকে তাকে কি সেল করতে পারবো? মনে করেন যে একজন একটা মোবাইল কিনতে গেছে, বা আমি হচ্ছে মোবাইল সেল করতেছি, তো আমার কাস্টমার কারা হবে? যারা মোবাইল কিনতে আগ্রহী। এখন কেউ মনে করেন যে হচ্ছে ড্রেস কিনতে গেছে, তারই কি আমি ধরে বেঁধে মোবাইল কিনে দিতে পারবো? কখনোই সম্ভব না। ঠিক আছে, তো মেন আমাদের সেল, আমাদের যদি সেল উদ্দেশ্য থাকে আমরা এই ক্যাম্পেইন চালু করব সব সময়। আমাদের যদি সেল উদ্দেশ্য থাকে, ঠিক আছে। এই ক্যাম্পেইনটা কি গতদিন আমরা বলছিলাম, আজকে আরেকবার বলতেছি। আমরা গুগলে কোনো কিছু সার্চ দেওয়ার পরে যদি আমরা কোনো প্রকার অ্যাড দেখতে পাই, এটা সার্চ অ্যাড বলা হয়। শুধু যে গুগলে ব্যাপারটা এমন না, আমরা যদি ইউটিউবেও কখনো সেম জিনিসটা দেখতে পাই সার্চ দেওয়ার পরে, না দিলে তো নাই, সমস্যা নাই। এই যে দেখেন আমি সার্চ দিলাম, দেন আমাকে এটা দেখালো, বা এটা আমাকে এই যে একটা দেখালো ভিজিট সাইট। সো এইগুলো হচ্ছে আমার সার্চ অ্যাড। তো আমার আলটিমেট যদি একদম সেল উদ্দেশ্য থাকে ডিরেক্ট, তাহলে আমি সব সময় সার্চ অ্যাড দিব। এবার আসতেছে ডিসপ্লে অ্যাড। আমি একটা ইউটিউবে একটা ভিডিও চালাই, এই ধরনের অনেক অ্যাড দেখায়, ইভেন টেলিভিশনেও অ্যাড দেখায়। মনে করেন টেলিভিশনে আপনার প্রাণ চানাচুরের অ্যাড দেখাচ্ছে, সেটাও কিন্তু আমার ডিসপ্লে ক্যাম্পেইন বা ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এগুলো আমাদের একটু ভালোভাবে মাথায় নিতে হবে। ডিসপ্লে অ্যাডের উদ্দেশ্য হচ্ছে কোম্পানির প্রচার, একটা কোম্পানির প্রচার। হ্যাঁ, সেল কিন্তু আলটিমেট উদ্দেশ্য না। ঘুরায় ফিরে উদ্দেশ্য সেলই, কিন্তু আবার একদম ডিরেক্ট বলবে যে আমরা সেল করতে চাই না, আমরা কাস্টমারের স্যাটিসফ্যাকশন চাই। ঠিক আছে, তো পর্দা শুধু দেখালে হবে কি করে? মনে করেন এই যে একটা বার্জার পেইন্টস, এর একটা অ্যাড আপনাকে এইখানে দেখাচ্ছে, বা ইউটিউবে দেখাচ্ছে, বা টেলিভিশনে দেখাচ্ছে।
আপনি কি টেলিভিশন থেকে কিনতে পারবেন এর বার্জার পেইন্টসটা? এখান থেকে কি কেনা যাবে? যাবে, এখান থেকেও কেনা যাবে, কিন্তু ম্যাক্সিমাম মনে করেন কিনে না। কারণ কি, কালার জিনিসটা এমন, আর রঙের দোকান মনে করেন প্রত্যেক এলাকায় বাসার আশপাশে থাকে। সো মানুষ আসলে অনলাইন থেকে রং খুব কমই কেনে, মানে কেনে না বললেই চলে। বাট তাহলে অ্যাডটা দিছে কেন? অ্যাডটা দিছে যে হচ্ছে আপনার এই যে এত সুন্দর দেখাবে, দাগে চোখ যায়, এখানে কি লিখছে জানি না, বার্জার পেইন্টস বলে এত সুন্দর সুন্দর রং আছে, এটা জাস্ট প্রচার করাইতেছে। সো আপনি যখন রং কিনতে যাবেন তখন দেখবেন যে বার্জার পেইন্টস আপনার পছন্দ হলে কিনে ফেলবেন। ভাই যে 20 লক্ষ টাকা পুরস্কার, এটা একটা মার্কেটিং। এ কিন্তু আপনাকে এখান থেকে কিনতে বলতেছে না, হ্যাঁ কিনতে বলতেছে না, প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ এত, কিনতে বলতেছে না, বাট মার্কেটিংটা করে ফেলতেছে। সো যখন আলটিমেট উদ্দেশ্য আমাদের মনে করেন যে প্রমোট বলি, তো যদি আমাদের উদ্দেশ্য থাকে মনে করেন যে হচ্ছে প্রোডাক্টের প্রমোশন, সেল না, সেটা আমরা ডিসপ্লে অ্যাডে দিব। আরেকটা আছে হচ্ছে, এটা যেহেতু বাইরের দেশের, এটার উদ্দেশ্য আলটিমেট একদম সেল। সেল অনেক সময় অনেকে লেখে SALE, অনেকে লেখে SELL, যাই হোক, এই প্রত্যেক কাজ করার জন্য আমাদের কি লাগবে? মনে করেন আপনি ফেসবুকে একটা কারোর ছবিতে লাইক দিবেন বা কারোর ছবিতে রিঅ্যাক্ট দিবেন, তাহলে কি করা লাগবে? প্রথম কথা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট না থাকলে কিছু করতে পারবো না। সো আমাদের এইভাবে হচ্ছে কি করতে হবে, গুগলে একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, আমাদের গুগলে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পরে যাবতীয় কাজ করতে হবে। আচ্ছা, বিষয় আসবে দুইটা, একটা গুগলে আমি অ্যাকাউন্ট করব, আরেকটা আমি অন্যের অ্যাকাউন্টে কাজ করব। কেউ যদি ফ্রিল্যান্সিং করেন, বাইরের দেশে হোক বাংলাদেশে হোক, তাকে কিন্তু অন্যের অ্যাকাউন্টে কাজ করতে হবে, সে কিন্তু নিজের অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবে না। ফ্রিল্যান্সিংটা জিনিসটা এরকম যে আপনি হচ্ছে লেবার হিসেবে থাকবেন, আর যারা থাকবে তারা মনে করেন যে বাড়ি তুলবে। সো বাড়ির মালিক ইট কাঠ পাথর যা লাগে সবকিছু দিবে, আপনি অ্যাজ এ লেবার শুধুমাত্র সেইটাকে মনে করেন যে ওই যে বালি মনে করেন 1 তলা থেকে 10 তলায় তুলে দিবেন, বা সিমেন্ট দিয়ে আপনি সেটাকে তৈরি করে দিবেন। এখানে কিন্তু আপনার কোনো খরচ নাই, আবার খরচ আপনার কি খরচ? আমার ফিজিক্যাল লেবার যাচ্ছে, আমার মেন্টাল লেবার যাচ্ছে, সো এটা কিন্তু আমার খরচ। সো আমরা অ্যাকাউন্ট করতে হবে, আমাদের অ্যাকাউন্ট করার পরে নিজেদের প্র্যাকটিসের জন্য আমাদের অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। অ্যাক্সেস হচ্ছে আমি যে অন্যের অ্যাকাউন্টে কাজ করব সেটাকে বলা হচ্ছে অ্যাক্সেস। কারণ অন্যের অ্যাকাউন্টের দেখা যাচ্ছে এই যে মনে করেন যে কার উদাহরণ দিই, মানে কার উদাহরণ দেবো বলেন, হাত তুলেন, ভাই দিব। আচ্ছা, ভাই আর আপু, ঠিক আছে। আপু কি ভাইয়াকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন? দিবেন না? মনে করেন অনেক, এটাকে কি বলে, হাত জোর করতেছে, তাও দিবেন না? রিজন হচ্ছে সে আপনার আইডিতে কাজ করবে। মনে করেন সে একটা পেজ খুলবে, না নিজের অ্যাকাউন্টে মনে করেন পারবে না, দিবেন কি দিবেন না? দেবে না, ঠিক আছে। সো কারোর কাছে আমার কোনো আইডি পাসওয়ার্ড চাওয়া যাবে না, আমি যার অ্যাকাউন্টে কাজ করব কোনো আইডি পাসওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না বা চাওয়া যাবে না, ঠিক আছে। যে আমি একজনের কাজ করব, ঠিক আছে তোমার আইডি পাসওয়ার্ড দাও, সো এইগুলা চলবে না।
আমাদেরকে তার অ্যাকাউন্টের একটা অংশের, আমি শুধুমাত্র যে কাজটা করব সেই অংশের অ্যাক্সেসটুকু আমাকে নিতে হবে। ঠিক আছে, দেখেন এইটুকু ক্লিয়ার কিনা। এবার তাহলে আমি ফার্স্টে চলে যাব অ্যাকাউন্ট তৈরিতে। আমরা সরাসরি গুগল অ্যাডস বলে সার্চ দিলেও পারবো, এই যে ওয়েবসাইট ads.google.com, আপনি এইটাই যাবেন না, অ্যাডে যাবেন না, এই যে আবার আপনি সরাসরি ads.google.com সার্চ দিলেও যাইতে পারবেন। সো এইটার হচ্ছে আপনার কাজ করতে গেলে আপনার জিমেইল লাগবে, একটা জিমেইল, হ্যাঁ, অন্য কোনো ইমেল কিন্তু না। মনে করেন অনেকে মাইক্রোসফট ইউজ করে, অনেকে আপনার ইয়াহু ইউজ করে, সো ওইগুলো না, আপনাকে জিমেইলই চালাতে হবে, কারণ এটা হচ্ছে আপনার গুগলের অ্যাকাউন্ট, গুগলের প্রোডাক্ট। আচ্ছা, তো আমি হচ্ছে একটা জিমেইল অন করি। ওকে, সো এইটা হচ্ছে আমার মনে করেন জিমেইল অ্যাকাউন্ট। সো দেখেন দুইটা একই, আমি যেভাবে আসি সমস্যা নেই। আমরা স্টার্ট নাও দিব। স্টার্ট নাও দিয়ে বলবে যে হোয়াট ইজ ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, আপনার অ্যাডস এর গোলটা কি। অনেক ধরনের গোল থাকতে পারে, কেউ হচ্ছে ফোন কল নিতে পারে। ফোন কল কি, মনে করেন যে আপনার একটা প্রোডাক্ট সেল করার জন্য আছে, তো আপনি চাচ্ছেন যে ফোন কলে আপনার সাথে কাস্টমাররা যোগাযোগ করুক, আপনি তাদেরকে ফোন কলে আপনি তাদেরকে কি করবেন, কনভিন্স করবেন আপনার প্রোডাক্টটা পারচেস করার জন্য। সো এটা উদ্দেশ্য হইতে পারে। ওয়েবসাইটের সেল বা লিড, মনে করেন আপনার একটা দারাজের মধ্যে একটা ওয়েবসাইট আছে, ওইটার সেল বাড়াইতে চাইতেছেন, বা হচ্ছে লিড, তথ্য, হ্যাঁ, তথ্য বা ইনফরমেশন, আমরা কোনো একটা মানুষের তথ্য বা ইনফরমেশন কালেক্ট করব। একটা উদাহরণ দিতে পারবেন? একটা এক্সাম্পল, আমরা গুগল ফর্ম করি, গুগল ফর্ম করে দেখেন যে কোনো একটা ইভেন্ট যখন আমরা এটাকে রান করি, তখন সেখান থেকে যারা ইচ্ছুক থাকে তখন সেখানে ফুলফিল করে সাবমিট করে দিলে সেই ইনফরমেশন চলে আসে। এক্স্যাক্টলি এটা আপনার এখানে অ্যাডমিট হওয়ার আগে একটা ফর্ম পূরণ করছিলেন না, ওইটাই লিড ফর্ম। সো আপনাদের লিড তাদের কাছে জমা আছে, লিড হচ্ছে তথ্য, তারপরে আপনাকে ফোন কল হোক বা SMS হোক, যেভাবে কনভিন্স করছে জানি না। তারপর গেট মোর ভিজিটস ইওর ফিজিক্যাল লোকেশন, যদি আপনার কোনো ফিজিক্যাল দোকান থাকে অফলাইনে, সেটা তো আপনি চাইতে পারেন। ইউটিউবে ভিডিও আপনি এঙ্গেজ করতে পারেন, ভিডিও ভিউ বাড়াইতে পারেন। সো যাই হোক, আমরা আপাতত এগুলো দিব না, আমরা দিব হচ্ছে এই যে আর ইউ এ প্রফেশনাল মার্কেটার, সুইচ টু এক্সপার্ট মোড, কারণ আমরা এখন অ্যাকাউন্টে যাইনি। সো আমরা ফার্স্টে দেবো সুইচ টু এক্সপার্ট মোড। আচ্ছা, এই অপশনগুলো আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইন শুরুতে, প্রত্যেক ক্যাম্পেইনের শুরুতে একটা প্রোডাক্ট সম্পর্কে যে আপনাকে দেওয়া হবে, মনে করেন আপনাকে একটা প্রোডাক্ট দেওয়া হলো, সো ওই প্রোডাক্টটা সেল করার জন্য বা কিভাবে সেল করবেন, এইটা তার মানে প্রাথমিক ধাপ, এটা তার প্রাথমিক ধাপ। অবজেক্টিভ, আপনি যে একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন তার অবজেক্টিভটা কি, আসেন আমরা এইগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় ঢুকাই নিতে হবে। ফার্স্টে আসতেছে আমার সেলস। দেখেন এই প্রোডাক্টটা আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন। এত গল্প করে, হ্যাঁ, কেকটা এখন বানাইতেছেন না, গল্প করতেছে।
আচ্ছা দেখেন সেলস, তো আমার যাই প্রোডাক্ট হোক, আমি যদি সরাসরি আমার উদ্দেশ্য থাকে সেলস বা বিক্রি করা, আমি এইখানে দিয়ে দিতে পারবো। কিভাবে? অনলাইনে দিতে পারবো, অ্যাপে দিতে পারবো, ফোনে দিতে পারবো, ইনস্টলে দিতে পারবো। এগুলার আরো প্র্যাকটিক্যাল দেখবেন। লিডস হচ্ছে আমি বললাম যে কোন একটা প্রোডাক্ট যেটার মনে করেন যেটা হচ্ছে আপনি কনভিন্স করা ছাড়া সেল করতে পারবেন না, এমন প্রোডাক্ট, যে এই প্রোডাক্টটা মনে করেন যে ডাস্টারটা সেল করবেন, তো ডাস্টারটা এমন হতে পারে যে অনেকে আছে অনলাইন থেকে অর্ডার দিবে, হ্যাঁ ডাস্টার তো আর কি হবে, অনলাইনে অর্ডার করে দিবে। বাট মনে করেন এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আপনি কখনোই মানুষের সাথে ফেস টু ফেস কনভিন্স, মানে ফেস টু ফেস বসে থেকে কনভিন্স করা ছাড়া সেল করতে পারবেন না। সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা লিডস ইউজ করব। ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে আপনি মনে করেন আপনার একটা দারাজের মতো ওয়েবসাইট আছে, জাস্ট সরাসরি আপনি ওয়েবসাইট ট্রাফিকে বসাই দিবেন, শেষ। কেউ যদি একটা ওয়েবসাইট দিয়ে বলে যে আমার হচ্ছে এই ওয়েবসাইটের সেল দরকার বা এই ওয়েবসাইটের প্রমোশন দরকার, আপনি ওয়েবসাইট ট্রাফিকে দিয়ে দিবেন। সেলস আর ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে তফাৎ হচ্ছে এখানে আপনার ওয়েবসাইট থাকবে, এখানে আপনার থাকাটা বাধ্যতামূলক না। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। ওয়েবসাইট ট্রাফিকে একদম সরাসরি আপনাকে ওয়েবসাইট দিয়ে দেওয়াই হবে, আপনি চোখ কান বুঝে আপনি দিয়ে দিবেন। সেলস হচ্ছে আপনাকে কোনো প্রকার ওয়েবসাইট দেওয়া হবে না, মেবি আপনাকে কোনো একটা ল্যান্ডিং পেজ দেওয়া হতে পারে। ল্যান্ডিং পেজ কি? এটা হচ্ছে মনে করেন আমাদের মেন ওয়েবসাইট। এখন মনে করেন যে গরু, আপনি গরু দেখতে যাচ্ছেন, এই যে গরুতে ক্লিক করলেন, গরুর একটা পেজ চলে আসলো, এই যে এইটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, গরুর ল্যান্ডিং পেজ। যাই হোক, আচ্ছা এখান থেকে কেউ কেনে? হ্যাঁ সেল হয়েছে না? সব করোনা ছিল তো অনেকে ভয় পাচ্ছিল, তারপর বলছে কিনি। যাই হোক, সেল হলে ভালো। আচ্ছা এখানে ওয়েব ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক যেটা, এখানে দেখা যাচ্ছে যে আমি যখন ওয়েবসাইটটা বসাই দিব তখন কি ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে, নাকি হচ্ছে যে ক্লায়েন্ট এখানে হচ্ছে যে আমি অবলিক দিয়ে স্পেসিফিক কোনো পেজের নাম দিয়ে দিলাম বা কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম? পেজ না এই ল্যান্ডিং পেজ, ওয়েব পেজ। হ্যাঁ, এইভাবে ল্যান্ডিং পেজে আপনি দিতে হবে, ডিরেক্ট ওয়েবসাইটে আসবে না। আপনার এইরকম কোন একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসতে হবে। আমার ওয়েব ট্রাফিক যেটা এরকম করে কোন ল্যান্ডিং পেজে নিয়ে আসতে হবে? হ্যাঁ, হয়তো হতে পারে, মনে করেন যে হইতে পারে এই ল্যান্ডিং পেজটা, হতে পারে আবার শুধুমাত্র এই সাদা গরুটাই। এটা তো সেলের ক্ষেত্রে বলেছে, ওয়েব ট্রাফিকের ক্ষেত্রে না, এটা ওয়েব ট্রাফিকের ক্ষেত্রে। সেলের ক্ষেত্রে আপনার কোনো প্রকার বাধ্যতামূলক না ওয়েবসাইট। সেলের ক্ষেত্রে আপনি ফোন কলেও দিতে পারবেন, কিন্তু ওয়েবসাইট ট্রাফিকে আপনি কখনো ফোন নাম্বার বসাতে পারবেন না। ল্যান্ডিং পেজ বসাতে পারেন বা আপনার মেইন ওয়েবসাইটও বসাতে পারেন, যদি চান যে মেইন ওয়েবসাইটে আসুন, শুধু প্রমোশন, সেল করব না, আমার মেইন ওয়েবসাইটে এসে তারা ঘুরে যায়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আচ্ছা, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন। যেই প্রোডাক্টটা হোক বা যেই কোম্পানিটা হোক মার্কেটে আপকামিং, এখন পর্যন্ত মানুষ ওইভাবে তাকে চিনে না, সে হয়তো আসতেছে। যে মনে করেন আপনি একটা ফোন কিনতে গেলেন, ঠিক আছে, আপনি একটা ফোন কিনতে গেলেন, আপনার বাজেট মনে করেন 15,000 টাকা বা 20,000 টাকা। হঠাৎ আপনি একটা অ্যাড দেখলেন যে বাজারের সব ফোন থেকে সেরা বা 20,000 টাকায় আমাদের ফোন যা দিচ্ছে কোনো ফোন দেবে না, গ্যারান্টি, মুক্তি হয়, মানে ফোনটা লঞ্চ হবে আগামী 4 দিন পরে। আপনি কিন্তু একবার হলেও ভাববেন যে আমি 4 দিন ওয়েট করব কিনা। এতদিন যখন ওয়েট করতে পারছি, 4 দিন আরো ওয়েট করি। সো এই ধরনের মানুষের মাঝে একটা হাইপ ক্রিয়েট করা, একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড সম্পর্কে হাইপ ক্রিয়েট করা হচ্ছে ব্র্যান্ড বা প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন। প্রি অর্ডার বলতে পারেন।
যে আমরা অনেক সময় ফোন আসার আগেই প্রি অর্ডার করে রাখি, বিভিন্ন গিফট টিপ দেয় বা হয়তো 500-1000 টাকা ছাড় দেয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, যেই প্রোডাক্টটা মার্কেটে আছে কিন্তু ওইভাবে পপুলার না, একটা প্রোডাক্ট মার্কেটে আছে কিন্তু ওইভাবে পপুলার না, সেই ক্ষেত্রে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ইউজ করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ইউজ করতে পারবো। অ্যাপ প্রমোশন, এটা হচ্ছে আপনার কোনো অ্যাপ যদি আপনি প্রমোশন করতে চান, যে আপনি একটা অ্যাপ ক্রিয়েট করছেন বা আপনি একজন অ্যাপ ডেভেলপার, আবার হতে পারে আপনার ক্লায়েন্টের কোনো অ্যাপ আছে, সেই অ্যাপটার মাধ্যমে আপনি চাচ্ছেন যে মানুষ হয় আপনার অ্যাপটা ইনস্টল করে প্রোডাক্টগুলো কিনুক বা অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করুক। তো এই টাইপের যখন আপনি প্রমোশনগুলো করবেন, আপনার হচ্ছে অ্যাপ প্রমোশনে চলে আসবে। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, আপনার একটা অফলাইনে শপ আছে, হতে পারে নিউ মার্কেট, হতে পারে ধানমন্ডি, যেখানে হোক, অফলাইনে একটা শপ আছে, আপনি যাচ্ছেন মানুষ সেখানে মানে আসুক বা মানুষের আনাগোনা বাড়ুক। তো সেই ক্ষেত্রে আপনি আপনার দোকানটা চেনানোর জন্য মানুষকে নিয়ে আসতে পারেন। এবং দেখেন এখানে বলতেছে ড্রাইভ ভিজিটস টু লোকাল স্টোর ইনক্লুডিং রেস্টুরেন্টস অ্যান্ড ডিলারশিপস, মানে রেস্টুরেন্ট ইয়েরা যারা যদি কোনো সময় বুস্ট টুস্ট করে, এইটার মাধ্যমে করে। আচ্ছা, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এটা ইউজ করবেন না। তারপরেও বলি, মনে করেন একটা প্রোডাক্টই আপনি 2 থেকে 3 ভাবে সেল করতে পারতেছেন, আপনি তখন কনফিউজড হয়ে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমার করা উচিত কি। ঠিক আছে, আমার কি করা উচিত? মনে করেন একটা সেকেন্ড হ্যান্ড কার আপনি সেল করবেন, সেকেন্ড হ্যান্ড কার আপনি কিভাবে সেল করতে পারেন? আপনি কিন্তু সেলসে দিতে পারেন, সেলসে কিন্তু আপনি বাই ফোনেও নিতে পারেন, যে আপনার ফোন নাম্বারটা দিন, আমি আপনার সাথে যোগাযোগ করব, বা আপনার এখানে আরো স্টোর লোকেশন দেওয়া আছে। ঠিক আছে, আবার অনলাইনেও কিন্তু অনেকে গাড়ি দেয়, বিক্রয়.com এ বা এই টাইপের অনেক অ্যাপস আছে যেগুলোতে আমরা দিয়ে থাকি। আপনি চাইলে কিন্তু লিডসেও দিতে পারতেছেন, যার গাড়ি কেনার উদ্দেশ্য সে হয়তো তার মেল অ্যাড্রেস দিবে বা তার হচ্ছে আপনার অ্যাড্রেস দিবে, যে ফোন নাম্বার দিবে, আমি তাকে বলবো যে হচ্ছে এই যে আমি আপনাকে, আপনি এই লোকেশনে আসেন বা আমি ওই লোকেশনে যাই, দেন আমরা হচ্ছে আপনি গাড়িটা টেস্ট ড্রাইভ করেন, ভালো লাগলে কিনবেন, না লাগলে আল্লাহ হাফেজ, এটাও দিতে পারেন। ওয়েবসাইট, মনে করেন আপনি বিক্রয়.com দিতে পারেন, বিক্রয়.com এর মতো ওয়েবসাইটও কিন্তু আপনি চাইলে দিতে পারেন আপনার সেকেন্ড হ্যান্ড কার্ডটা। আবার চাইলে অনেক সময় কি হয়, অনেকে কিন্তু ওই যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কমিশন বেস কিন্তু লোকাল স্টোরেও দিয়ে দেয়, যে আপনি গাড়িটা সেল করেন, যা সেল হবে 20% আপনার, 80% আমার। সো এই টাইপের হয়। সো যখন এই ধরনের একই প্রোডাক্ট বিভিন্নভাবে সেল করা যাবে, আপনি এটা দিতে পারেন, বাট না দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখেন এইগুলা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলেন। ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে, আপু মনে করেন এই যে দারাজের মতো একটা ওয়েবসাইট আছে, কেউ আপনাকে বললো আমার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে বা কাস্টমার লাগবে, শেষ, আপনি সরাসরি ওয়েবসাইটে নিয়ে বসাই দিবেন। যে মনে করেন যে আপনি এই যে চশমা বিক্রি করবেন, বা এই যে মাথার এই যে টুপি বিক্রি করবেন, বা এই যে কিডস এলসিডি হ্যান্ড রাইটিং এটা বিক্রি করবেন, বা এই যে এটা কি, এক্স্যাক্টলি। এটা কোন একটা প্রোডাক্ট মার্কেটে আসতেছে আপকামিং, ওই যে আগে বাংলা ছবি দেখতে না আসিতেছে ওইটা। ঠিক আছে, যাই হোক, এখন আসেন কোথায় গেল, হ্যাঁ আছে তো, জায়গা আছে তো। বলেন, কেউ হচ্ছে একজন আপনাকে বললো যে আমি একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সেল করতে চাই। ঠিক আছে, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সেল করতে চাই, তাহলে হোয়াট শুড বি ইউর মেন
objective among these 8? সবাই দেখবেন, অ্যান্সার করবেন। কেউ একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সেল করতে চাচ্ছে, দেন আপনাকে বলতে পারে, বা আপনি নিজেই চিন্তা করবেন যে আমার মেন অবজেক্টিভ কি হবে among these 8, মানে এই 8টার মধ্যে আমার কোনটাতে দিলে আমি সেলটা করতে পারবো। ভাবেন, অ্যান্সার দেন। আবার আন্দাজে বললেন না এত সোজা কোশ্চেন আমি করব না, যেটা ভাবছেন সেটা কিন্তু না। যার ভাবা হয়ে যাবে হাত তুলবেন। আচ্ছা, আপনি হচ্ছে ক্লায়েন্ট, মনে করেন একজন আপনাকে বললো যে আমার একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, আমি হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সেল করতে চাই। এখন দায়িত্বটা আপনাকে দেওয়া হলো যে আপনি আমার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের সেলটা বাড়াইলেন, তাহলে আপনার কি অবজেক্টিভ হবে ফার্স্টে এই 8টার মধ্যে? এত সহজ, আমি এই জন্যই বলছি আমি এত সহজ কোশ্চেন আমি দেব না, যেটা আপনার সহজে আপনি অ্যান্সার দিয়ে দেবেন এটা আমি দেব না। বলেন, ভাইবে বলেন, ভাইবে বলেন। এখানে আপনি তখন বলেছিলেন যে আমার একটা প্রোডাক্ট আছে বাট সেটা হচ্ছে যে অতটা পপুলার না, তাহলে এটাকে পপুলার করার জন্য কি করতে হবে? আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ। এইটা অ্যাকচুয়ালি পপুলারেও এখানে সে বলছে আমার সেল করতে হবে, সে বলেনি মানুষের কাছে পৌঁছাইতে হবে। এটার উদ্দেশ্য কিন্তু সেল না, এটার উদ্দেশ্য মানুষ আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক যে আমার একটা প্রোডাক্ট মার্কেটে আছে। আমি তো আসিতেছে কখন বললাম? সেল করতে হবে। ভাবেন ভাবেন, মাথা দিয়ে ভাবেন। আমার এই যে ক্লাস শুরুর আগে একজন বলছেন যে ভাই ক্লাসে ইনকাম করতে পারবো কিনা, আমি বলছি মাথায় ঢুকাইতে হবে। আমি যতগুলো ক্লাস করাবো প্রত্যেকটা যদি মাথায় নিতে পারেন ইনকাম হবে, মাথায় নিতে না পারলে ঝামেলা। এই ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার টোটালি মাথার খেলা। ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, আপনি কেমনে তারে পটাইবেন এটা তো মাথা বলে দিবে। তো এই প্রত্যেকটা জিনিস আপনি যদি মাথায় নিতে পারেন আপনি গেইনার, নাইলে কিন্তু মানে অনেক আবার কষ্ট করতে পারেন। আমি তো এখানে বলিনি যেটা আপকামিং, তাহলে প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন কেন আসতেছে? না, একজন না একজন তো একটু তো বলবেন, টাচ তো দিবেন। সেকেন্ড ম্যাচ থেকে বলেন, সেকেন্ড ম্যাচ বলেন, যেটা মন চায় সেটা বলবেন, বাট অবশ্যই ভ্যালিড লজিক থাকতে হবে যে এইটা আমি এইখানে কেন দিব। বলেন, এই যে আপু বলেন, বলেন, এই যে কোনা থেকে আপু বলেন, লুকায় লাভ নেই, বলেন বলেন। বলতে হবে, চিন্তা করতেছি। আপু মাঝের আপু বলেন। আমি তো এত সহজ দিব না, এই জন্যই তো বলেছি। কিছু তো আনেন। ওই সেকেন্ড বেঞ্চ ভাইয়া আপু বলেন।
জি আপু কিছু বলছেন। যদি আমি সফটওয়্যার ম্যানেজমেন্ট মানে সফটওয়্যারটা আমি ডিটেইলস তো জানাতে হবে, সেই জন্য আমি ফেস টু ফেস কনসালটেশন করে দিই। আপু ওই উনি যা বললো ওইটা না, আপনি নিজেরটা নিজে বলবেন। লিডসের একটা লজিক আছে। লিডসের লজিকটা হচ্ছে যে ক্লায়েন্ট ইনফরমেশন কালেক্ট করে তাকে ভিজিট করে আমার পুরো সফটওয়্যারটা সম্বন্ধে তাকে ডিটেইলস। এটার অ্যানসারই হচ্ছে লিড। কারণ কি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কিন্তু ওই অ্যাপস না বা অন্য টাইপের কিছু জিনিস না যে আপনি চাইলে এটা ইনস্টল করে ফেলতে পারবেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। এটাকে আপনি একটা স্কুলে যখন আপনি এই ধরনের সফটওয়্যার বসাবেন, অবশ্যই আপনার স্কুলটা যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্টের কারো পারমিশন লাগবে, বেসরকারি হলে ম্যানেজমেন্টের পারমিশন লাগবে। দেন সফটওয়্যারটা ইনস্টল করতেও কিন্তু আপনাকে একটা চার্জ দিতে হবে কোম্পানিকে, পার মান্থলি একটা চার্জ দিতে হবে, মেইনটেনেন্স একটা চার্জ দিতে হবে। ইভেন আপনি না জেনেও এটা চালাইতে পারবেন না কখনোই। আপনাকে যদি সুপার শপে বলা হয় যে আপনি একটা বিল করে দেন, পারবেন না। সেম সুপার শপে হয়তো আপনার কি সেল ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে। আচ্ছা ভাই, আমার এখানে একটা কোশ্চেন ছিল, তাহলে যে আমরা ফেসবুকে প্রায় অ্যাড দেখি পোস্টিং এর জন্য যে আপনার এইচআর সফটওয়্যার থাকে, ওইটা কি লিডসের আন্ডারে ফর্ম দেখবেন? হ্যাঁ, ফর্ম দিয়ে থাকে। ওটা তো ফেসবুকে বুস্ট করতেছে, তাহলে ওটা তো সোশ্যাল মিডিয়াতে বুস্ট করতেছে। আপনি ফেসবুকে এটা করতে পারবেন, আমরা যখন ফেসবুকে আসবে এটা ফেসবুকেও করতে পারবেন। ফেসবুকেও লিডস আছে। তাহলে ওইটা কি, তাহলে কি এটা সেলসের আন্ডারে পড়তেছে না? সবই ফেসবুকে তো সেলস নিতেছে না, ফেসবুকে লিডস নিতেছে। কিন্তু ওই বুস্ট যে করতেছে ওটা কি সরাসরি বুস্ট কি শুধু সেলস হয় নাকি? না না, আমি আমার কোশ্চেনটা বুঝিনি ভাই, আমি আরেকবার বলেন। সেটা হচ্ছে যে আমরা যখন ফেসবুকের মাধ্যমে এটা পোস্ট করে আমি দেখতেছি, আমার হোম পেজে আসতেছি যে আপনি এই যে সফটওয়্যারটা কিনবেন কিনা, হ্যাঁ আপনার অফিসটাকে ইয়া করবেন কিনা, তো যখন ওরা ইনফরমেশন গুলো সরাসরি দিচ্ছে এবং ওটা ভিডিওটা আমরা দেখতেছি, তো ওইটা লিস্টে পড়ে, তাহলে যে ওই টোটাল অ্যাডসটা, হ্যাঁ ওইটা কি টোটালি লিস্টে যাচ্ছে নাকি এটা দিস দ্য পার্ট অফ কিছু পার্ট কি সেলস এর মধ্যে যাচ্ছে কিনা? শোনেন, আলটিমেট উদ্দেশ্য কিন্তু সেলস। এইটা লিডস কেন করতেছে? লিডটা নিয়ে লাভ কি? এই যে এই সফটওয়্যারটা লিডটা নিয়ে যে লিডটা পূরণ করবে তার সাথে কোম্পানির কোনো প্রতিনিধি গিয়ে ভংচং বুঝাবে যে আমার কোম্পানি আদার্স কোম্পানি থেকে কি কি এক্সট্রা কিছু দিচ্ছে। আমার কোম্পানির সফটওয়্যার ইউজ করলে আপনি হচ্ছে এতজনের অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, এতজনের টিচারের হিসাব নিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। দেন লাস্টে কিন্তু বলতেছে আমার সফটওয়্যারটি ইনস্টল চার্জ এত। সেলস, উদ্দেশ্য সেলসই। এখানে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য সেল, প্রত্যেকটা। কেউ হচ্ছে মনে করেন ঘুরায় খাই, মানে যেটা হচ্ছে, হ্যাঁ কেউ হচ্ছে মনে করেন ওই যে আমরা বলি বাংলাদেশের সব ব্যাংকগুলো যেমন আমরা বলি হচ্ছে সুদ খাই, আর ইসলামী ব্যাংক হচ্ছে এই খাওয়াটা এইভাবে ঘুরায় খাই। হ্যাঁ, ওরা বলে আমরা প্রফিট দিই বা হচ্ছে মুনাফা দিই, আর কেউ সুদ বলে। ঘুরাই ফিরে তুই যেই লাও সেই কত, ঠিক আছে। তারপরে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাকে কিন্তু চালানো শিখতে হবে, যে কিভাবে আপনি পোলাপানের অ্যাটেন্ডেন্স নেবেন, কেমনে টিচাররা এসে সেখানে হচ্ছে তাদের বলেন ওই যে ইনফরমেশন বলেন বা হচ্ছে অ্যাটেন্ডেন্স বলেন সাবমিট করবে। বা যদি আপনার ওই সুপার শপের মধ্যে সফটওয়্যারগুলো হয়, সুপার শপে গিয়েও মনে করেন যে আপনার কিভাবে হচ্ছে বিল তৈরি করবে, সো এগুলো কিন্তু না জানলে আপনি কিন্তু ইনস্টল করে কোনো বেনিফিট পাবেন না। সো এইগুলো আপনাকে জেনে বুঝেই যখন বিক্রি করতে হবে, দেন এটা আমার লিডসে আসবে। ওকে, এইগুলো পরে আসবে, আবার দেখতে পারবেন। আমরা চলে যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। এখানে আপনি যা মন চাই দিন, আমি নো দিয়ে দিলাম। ইয়েস দিলে হচ্ছে আপনার জিমেইলে খালি ওরা মেল পাঠাবে, কনগ্রাটস এক্সপ্লোর। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট বা ads.google.com এর অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে এইভাবে থাকবে। এখন কথা হচ্ছে, আমি আরেকটা মেল নিই। সেকেন্ড কাজটা হচ্ছে, এটা আমার অ্যাকাউন্ট। যাই হোক, মনে করেন আমি কারোর অ্যাকাউন্টসের অ্যাক্সেস নেই। ধরে নেন এইটা আপনার অ্যাকাউন্ট না, এইটা খোলা এই জিমেইল দিয়ে। আপনি চাইতেছেন
এই জিমেইলে অ্যাক্সেসটা নিতে। দুইটা কিন্তু আলাদা, একটা এটা একটা এটা। এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি এই অ্যাকাউন্টে নিতে যাচ্ছেন, সো সেটা কিভাবে? এটা আপনার অ্যাকাউন্ট না ধরে নেন। এখন এইগুলা কেন আমরা জানবো? যদি আমার অ্যাকাউন্ট নাই হয়, আমার তো সব কাজ জানার দরকার নাই। কোশ্চেন এমন আসতেই পারে যে এটা যেহেতু যার কাজ সে করে দিবে, এখন সে সব যে পারবে ব্যাপারটা এমন না। তখন আপনাকে কিন্তু তাকে বলে বোঝাতে হবে যে এইভাবে এইভাবে আমাকে অ্যাক্সেসটা দিন। সো বোঝানো তো আপনি ভিডিও কল, অডিও কল বা ভিডিও করে পাঠানো এগুলো তো আর করতে পারবেন না, মার্কেট প্লেসে এগুলো অ্যালাউ না। সো আপনাকে করতে হবে কি, স্ক্রিনশট নিতে হবে। হয়তো আপনি তাকে বললেন come to your Google Ads dashboard, then click here, ঠিক আছে? এইটুকু হয়তো ছবি যে সেভ করে আপনি পাঠাই দিলেন, অথবা আপনি সরাসরি যেখান থেকে শেয়ার করে দিলেন তাকে, ঠিক আছে? দেন আপনি তাকে হয়তো বুঝাইলেন যে হচ্ছে after clicking this you have to come setup option and click access and security, ঠিক আছে? এইভাবে দাগ কেটে কেটে কিন্তু আপনাকে বোঝাতে হবে। কারণ ক্লায়েন্ট যখন আপনাকে মনে করেন 5,000 10,000 টাকা দিবে, অবশ্যই তার পিছনে কিন্তু আপনাকে অবশ্যই লেবার দিতে হবে। এগুলা নতুন নতুন ক্লায়েন্ট যারা আসে, আপনার অনেক সময় এগুলো পারে না, সো এটা আমাদের তাদেরকে বোঝাই দিতে হবে, বা হয় অনেক সময়। আর যে পারে সে তো পারেই। ওকে, তো আমরা হচ্ছে এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসবো। এবার আপনি এই যে এটা হচ্ছে আপনি অ্যাডমিন প্লাস দিবেন। এইখানে এবার আপনার ইমেলটা ইনপুট করতে বলবেন, অর্থাৎ আমি যেই ইমেলটাতে অ্যাক্সেস নিতে চাচ্ছি। এখানে আপনি সবসময় নেবেন হচ্ছে স্ট্যান্ডার্ড, কখনো অ্যাডমিন নেবেন না বা চাবেন না, ভালো প্র্যাকটিস না। এদের ডিফারেন্স হচ্ছে, আপনার স্ট্যান্ডার্ড আর অ্যাডমিনের ডিফারেন্স হচ্ছে, অ্যাডমিন শুধুমাত্র আপনাকে বের করে দেওয়ার ক্ষমতা রাখবে বা প্রোডাক্টের লিংক এডিট করতে পারবে বা কাউকে অ্যাড করতে পারবে। এইটা হচ্ছে অ্যাডমিনের এক্সট্রা ক্ষমতা, আর আপনি বাকি সব পারবেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে আপনি সব পারবেন, শুধু কাউকে অ্যাড করতে পারবেন না, কোনো প্রোডাক্টের লিংক এডিট করতে পারবেন না, আর হচ্ছে আপনি কোনো ইউজারকে বের করে দিতে পারবেন না। ওকে, এখানে আপনার মেলটা দিলেন, ইনভাইট। সো দেখেন ওয়েটিং এ আছে। এবার আমি এই মেলটাতে চলে যাব। এই যে চলে আসছে, অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। কন্টিনিউ। দেখেন আপনি তার অ্যাকাউন্টে চলে আসলেন, এইবার আপনি যাবতীয় কাজ করতে পারবেন। এটা কিন্তু তার অ্যাকাউন্ট, আপনার না, এটা তার অ্যাকাউন্ট। আপনি যাবতীয় কাজগুলো এখন করতে পারবেন, আর কোনো প্রবলেম হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে আমি যদি কারো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাই, যেই মেল দিয়েই নিতে চাই, আমারও কি ওই মেলে এই অ্যাকাউন্ট থাকা লাগবে কিনা? না থাকলেও চলবে। এই যে দেখেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লেভেল চলে আসছে। সো আপনার অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক না, বাট আপনি প্র্যাকটিসের জন্য অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। আসলে না না না, সমস্যা নেই, করতে পারবেন আপনি, ঠিক আছে? এই যে
একজন অ্যাডমিন, একজন মডারেটর বা স্ট্যান্ডার্ড যাই বলেন। এই যে এবার আসেন আরেকটা কাজ, যেটাও আমার কাজ না বলতে পারেন, তার কাজ না পারলে তাকে বোঝাই দিতে হবে। কিসের কাজ? বিলিং সেটআপ করা। বিলিং সেটআপ কি? আপনার কার্ড অ্যাড করা। আপনি যখন অ্যাড রান করবেন আপনাকে অবশ্যই কিন্তু পেমেন্ট করেই করতে হবে। সো বিলিংটা আপনার, এখানে অনেকের কোশ্চেন থাকে যে হচ্ছে টাকাটা কার কাটবে? টাকাটা আপনার কাটবে না, টাকাটা যার অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে তারই টাকা কাটবে। আপনি কাজ করবেন, অন্যের অ্যাকাউন্টে অ্যাডও করা থাকবে অন্যের অ্যাকাউন্ট, আপনার কিছু না, আপনি শুধু কাজ করে দিবেন। টুলস অ্যান্ড সেটিংসে আবার ক্লিক করার পরে আমরা আবার চলে আসবো এই যে বিলিং, বিলিং থেকে সেটিংস। এখানে দেখেন যে দেশ থেকে আপনি বিলটা করবেন সেই দেশের এটা দিবেন, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, যাই হোক, ঠিক আছে। এরপরে কি হবে? ইউএসডি কিন্তু একদম ডিফল্ট ভাবেই থাকবে, আপনি বাংলাদেশি টাকা এখানে সিলেক্ট করতে পারবেন না, বা আপনি যদি উগান্ডাও সিলেক্ট করেন উগান্ডার ডলারও এখানে কিন্তু আপনার হবে না, এখানে ইউএসডি ডিফল্ট ভাবে থাকবে। এখানে দেখেন দুইটা ভাবে আসতেছে, যদি আপনি কোনো অর্গানাইজেশনের কাজ করেন, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আপনার পার্সোনাল কাজের জন্য ইন্ডিভিজুয়াল, অর্গানাইজেশন বা কোম্পানির জন্য আপনি অর্গানাইজেশন দিবেন। যদি আপনি ট্যাক্স দিতে চান, বাংলাদেশের মানুষ ট্যাক্স মারাই উস্তাদ, বাট বাইরের দেশে এই ধরনের কোনো প্রবলেম পাবেন না, ওরা ট্যাক্স নাম্বারটা দিবে, ঠিক আছে, হয়তো তাদের ট্যাক্সের একটা নাম্বার থাকবে। এভাবে ভোটার আইডিতে যেই নাম আছে সেই নাম হুবহু সেম ভাবে ইনপুট করতে হবে, তাতে কাজ করতেই পারবে না। তারটা হবে, আর যদি এটা তো আপনার কাজ না, মেন আপনার কার্ডটা আর এখানে অ্যাড করা লাগবে না, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, বাট নিজের কাজ করলে তো অবশ্যই নিজের কারোর কার্ড অ্যাড করতেই হবে। এখানে দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, একটা ম্যানুয়াল প্লেসমেন্ট। কোন সময় কোনটা? যদি ক্রেডিট কার্ড দিয়ে বুস্ট করেন অটোমেটিক প্লেসমেন্ট, আর যদি আমরা যেই পেওনিয়ার বা হচ্ছে মাস্টার কার্ডগুলো ইউজ করি ম্যানুয়াল প্লেসমেন্ট, ঠিক আছে। ম্যানুয়াল প্লেসমেন্টে আপনাকে, আপনি যেই পরিমাণ অ্যামাউন্ট, মনে করেন আপনি আগামী 10 দিনের জন্য একটা ক্যাম্পেইন রান করবেন, তো পার ডে যদি $5 হোক, $10 হোক, মনে করেন আপনি $100 10 দিনের জন্য, যেটা হিসাব আসে আপনি এখানে দিয়ে দিবেন। এর মানে এই না যে আপনার হচ্ছে অ্যামাউন্টটা একদম ওই টাইমেই কেটে নিয়ে চলে যাবে। আপনি যদি একটা 5 দিন পরেও রান করেন, বাকি টাকাটা কিন্তু রিফান্ড হয়ে যাবে। কার্ড ডিটেলস, এখানে একটা কার্ডের নাম্বার দেওয়া থাকবে, এখানে হচ্ছে আপনার এক্সপায়ার ডেট, এখানে হচ্ছে আপনার ইয়ার, আর এখানে হচ্ছে আপনার সিভিসি কোড, একটা সিকিউরিটি কোড থাকে। দেন আপনি এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন। যদি আপনার কার্ডের ইনফরমেশন সব ভ্যালিড থাকে এবং আপ টু ডেট থাকে, কার্ড অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে আপনার দুইটা কাজ। হ্যাঁ, এই কার্ড অ্যাড ছাড়া আপনি কখনো কাজ নেবেন না। আপনি তার অ্যাকাউন্টে আসার পরে আগেই দেখবেন যে তার কার্ড অ্যাড করা আছে কিনা, ঠিক আছে। কার্ড অ্যাড করা না থাকলে কাজটা করবেন না। কার্ড অ্যাড করা না থাকলেও তারা আপনি সর্বোচ্চ সাজেশন দিতে পারেন যে কার্ডটা অ্যাড করে নেন। আপনি তো এখানে আসলেই দেখতে পারবেন, এই যে সেটিংসে আসলেই দেখতে পারবেন, এখানে সব আপনার অ্যাড করা থাকবে। এই যে এগুলো আর থাকবে না, এখানে দেখবেন সব বসানো আছে। দেখেন এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা। বেশি চাপ পড়তেছে?
বলেন বেশি চাপ পড়তেছে কিনা? মাত্র তো শুরু, মাত্র তো শুরু, এখনো কিছুই শুরু হয়নি। হয় কি, আপনি যখন বাসায় গিয়ে আমি যেটা দেখাইছি ওটা দেখবেন আর হাতে কলমে করবেন, মুখস্থ হয়ে যাবে। আর যদি চিন্তা করেন যে না এখানে শুক্রবারে ক্লাস, বৃহস্পতিবারে করবো, আগামাতা সব ভুলে যাবেন। আমি যে গত মাসে একটা ক্লাস করছিলাম, ক্লাস করছিলাম ইয়ের উপরে, ওই যে এডিআর এর উপরে। হ্যাঁ, তো স্যার বলতেছে যে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে বাংলা বাইরের দেশে প্রত্যেক দিন 20 মিনিট থেকে আধা ঘন্টা। হ্যাঁ, স্যার আবার পিএইচডি করছে বাইরে থেকে, তো আধা ঘন্টা হচ্ছে বাইরের দেশে দুপুরে খাওয়ার পরে জোর করে হলেও ঘুম পাড়াবে আপনার, বেশি না কিন্তু আধা ঘন্টা ন্যাপ নিবে। তাদের ঘুম পাড়ানোর জন্য তাদের রেস্ট রুম আছে, সর্বপ্রকার সাহায্য তাকে করবে। কি করলে আপনি ঘুমাবেন? এক একজনের কিন্তু এক একভাবে ঘুম আসে। কারণ পড়তে গেলে ঘুম আসে, কেউ এসির মধ্যে থাকলে ঘুম আসে, হ্যাঁ কেউ টিভি দেখলে ঘুম আসে। সো আপনার চাহিদা বুঝে সবকিছু এখানে সেট করা থাকবে, আপনি যেটা দেখে আপনি আধা ঘন্টা ঘুমাই পড়তে পারবেন। এতে করে হয় কি, এতে করে আপনি হচ্ছে কাজের আপনার স্পৃহাটা আরো বেড়ে যায়। তারপরে বললো এইটা একটা ধাপ। তারপরে বলতে হচ্ছে যে আপনাকে মানুষ চা খায় কেন, কফি খায় কেন, বা নিকোটিন খায় কেন? এক কাপ চায়ে, বাংলাদেশের চায়ের কথা আমি বলতেছি না, কারণ এখানে হচ্ছে পাতিগুলো সব 3 নাম্বারই পাতি দেওয়া হয়। সো প্রত্যেকটা হচ্ছে চায়ে যে পরিমাণ ওই যে আপনার ক্যাফেইন বা কফিতে যে ক্যাফেইন গুলো দেওয়া হয়, ওইটা মানুষের মস্তিষ্ককে 1 থেকে 1.5 ঘন্টা সতেজ রাখবে। তারপরে যে মানুষ সিগারেট খায়, অনেকে বলে যে সিগারেট খাইলে কি হয়, ওর যে নিকোটিনটা, একটা মানুষের একটা সিগারেটের নিকোটিন আপনার 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট হচ্ছে আপনার ব্রেনটাকে সচল রাখবে। কারণ কি, প্রত্যেক দিন সকাল থেকে 9টার হিসাব করা হয় বাইরের দেশে। এটা যদি বাইরের দেশের রিসার্চ, হ্যাঁ বাংলাদেশে তো এই রিসার্চ গুলো হয় কিনা আমার জানা নেই। মানুষ হচ্ছে দুপুর 2টা পর্যন্ত মিনিমাম 30,000 ইনফরমেশন কালেক্ট করে মেমোরিতে। 30,000 ইনফরমেশন কালেক্ট করার পরে নিতে পারে না। সবারই তো একটা লোড বলে একটা কথা থাকে, ওই ইনফরমেশনটা যখন নিতে পারে না, ওই জন্য মানুষের ব্রেনের মস্তিষ্ক ঘুমের দরকার হয়। ওই জন্য বাইরের দেশে যে জোর করে হলেও ঘুম পাড়ায়। আবার বাংলাদেশে আরেকটা কালচার আছে, যত বেশি আপনি কাজ করাইতে পারবেন তত বেশি সুবিধা। যে আপনার সকাল 8টায় গেলেন, রাত 10টায় আপনি বাসায় আসলেন। বাইরের দেশে পারলে সপ্তাহে 5 দিনই ছুটি দেয়। কারণ আপনাকে যত রেস্ট দিবে, আপনি পরবর্তীতে তত বেশি কাজে ইফোর্ট দিতে পারবেন। আর আপনাকে জোর করে শুধু ওই মানে কাজই করাইতেছে, কিন্তু কাজে আপনার কোনো মন বসতেছে না। ব্যাপারটা এরকম আর কি, যে তুমি কাঠুরিয়া জঙ্গলে গেল কাঠ কাটতে, একজন যাওয়ার সময় দেখলে একজন কাঠ শুধু কেটে যাচ্ছে, আর একজন কাঠ কেটে তাকে নিয়ে চলে আসছে। বলে যে আপনি এত তাড়াতাড়ি করে আসলেন, বলে যে তুমি কিন্তু কাঠই কাটতেছো, গোয়ালটাকে তো ধার দিচ্ছ না। আমি গোয়ালটাকে ধারও দিচ্ছি, এই জন্য আমার তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেছে। তা ঠিক। তো বাংলাদেশে যদি এই সিস্টেম গুলো থাকতো খুব ভালো হতো। আনফরচুনেটলি আমরা পাই না, কি আর করবো। তো যাই হোক, এখনো 30,000 মেমোরি আসেননি, এখনো মনে হয় কিছু বাকি আছে। এই দুইটা গেল। এখন আমাদের একটা প্রোডাক্টের ইয়ে দেখতে হবে, যে ডিমান্ড। আমরা একটা প্রোডাক্টের ডিমান্ড বুঝবো কি করে, যে এই প্রোডাক্টটা মানুষ খায়, এই প্রোডাক্টটা মানুষ খায় না, এটা ডিমান্ড আমরা বুঝবো কি করে বলতে পারবেন? চাহিদা দেখে, যে যেই প্রোডাক্টটা চলতেছে, আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি, তাই না? এই প্রোডাক্টটা মার্কেটে অনেক বেশি চলতেছে, এই প্রোডাক্টটা সেল দিয়ে আমরা কুল পাইতেছি না, সো এটার ডিমান্ড অনেক বেশি। সো আপনাকে যখন ক্লায়েন্ট যে কোনো প্রোডাক্টই দিক, যেই প্রোডাক্টই দিক, ফোন দিতে পারে, ল্যাপটপ দিতে পারে, যাই দিক, আপনাকে ডিমান্ড দেখে নিতে হবে ফার্স্টে।
ডিমান্ড কম থাকলেও আপনাকে ওর মধ্যে থেকে রেজাল্ট বের করে আনতে হবে। কিভাবে? টুলস অ্যান্ড সেটিংসে চলে আসবেন, কিওয়ার্ড প্ল্যানারে। এগুলো আবার ক্লায়েন্টের সাথে কখনো ডিসকাস করবেন না, খবরদার না। ডিসকাস করলে কিন্তু সে মনে করেন যে সে নিজেই সব শুরু করে দেবে করা। আচ্ছা, এখানে একটা দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর এখানে হচ্ছে গেট সার্চ ভলিউম, হ্যাঁ, এন্ড ফরকাস্ট। তো আমরা ফার্স্টে যাব ডিসকভার নিউ কিওয়ার্ডস। এখন আপনাকে হয়তো ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিয়ে দিল, হ্যাঁ, হয়তো একটা প্রোডাক্ট দিয়ে দিল। প্রোডাক্টটা আপনার হইতে পারে মনে করেন আইফোন 13 প্রো ম্যাক্স, বা যেই প্রোডাক্টই দিক, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। মনে করেন এই প্রোডাক্টটা আপনাকে দিল। সো যখন আপনাকে যে প্রোডাক্টটা দিবে আপনি এটা কপি করবেন, করে এখানে বসাবেন, গেট রেজাল্ট। দেখেন আইফোন 13 প্রো ম্যাক্স, হ্যাঁ, এটার সার্চ ভলিউম গুগলে বাংলাদেশে মানুষ 10 জনও সার্চ দেয় না ঠিকভাবে এক মাসে। ঠিক আছে, এক মাসে বাংলাদেশের মানুষ 10%ও সার্চ দেয় না, 10 জনও সার্চ দেয় না, 10 থেকে 100 জন। তাইলে বুঝেন বাংলাদেশে কিন্তু গুগল মার্কেটিং চলে না। বাংলাদেশের মানুষ ওইভাবে অভ্যস্ত না, কারণ বাংলাদেশের মানুষ ফেসবুক নির্ভর, ইউটিউব নির্ভর। ওকে, সো আমরা কান্ট্রি চেঞ্জ করবো, যেখান থেকে বাইরের কোনো কান্ট্রি দিই। সো এইবার দেখেন শুধু এইটা না, আপনার দেখেন এখানে মিলিয়নও ছাড়াই যাচ্ছে, কারণ এইখানে আইফোনটা, ওরা আইফোন সবসময় ছোট হাতের লিখে মেবি, হ্যাঁ, আইফোনটা সবসময় মনে হয় আইটা ছোট হাতের লিখে ওরা। এখান থেকে আপনি কিওয়ার্ড 100 জায়গায় 500 করে নিতে পারেন বা 200 করে নিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, যাই হোক, এখন দেখেন ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে মান্থলি সার্চ, সেকেন্ড আমাকে দেখতে হবে 3 মান্থের চেঞ্জ যদি প্লাস আসে আমি চোখ বুঝে সেটা নিয়ে নিব। ঠিক আছে, চোখ বুঝে সেটা আমি নিয়ে নিব। আচ্ছা, এত কম হওয়ার তো কথা না। ঝামেলা করতেছে, এত কম হওয়ার কথা না। এদের এখানে সার্চ হবে মিলিয়ন মিলিয়ন। দেখেন এইবার রেজাল্টটা বেরোচ্ছে, মাঝে মধ্যে একটু প্রবলেম করে, এই যে 1 মিলিয়ন। ঠিক আছে, ওদের এত ডিমান্ড, 1 মিলিয়ন 2 মিলিয়ন এখানে সার্চ ভলিউমে থাকে। সো ফার্স্টে আমরা এটা দেখবো। এইটা দেখার থেকেও আমরা সবচেয়ে বড় দেখবো যে লাস্ট 3 মাসে চেঞ্জ আসছে কিনা। যেটার প্লাস আসবে সেটা আমরা চোখ বুঝে নিয়ে নিতে পারবো। এইটা কিন্তু আমরা রিসার্চ করতেছি, প্রোডাক্ট রিসার্চ, ডিমান্ড। এই রিসার্চটাকে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, ওকে। 10টা থেকে 15টা, এখানে দেখেন আপনাকে 1070 কিওয়ার্ড দিছে। এখান থেকে আপনি সর্বোচ্চ 10টা থেকে 15টা নিতে পারবেন। আপনাকে কিন্তু ছেকে ছেকে নিতে হবে, হ্যাঁ, ছেকে ছেকে নিতে হবে। মানে শুধু ভালো জিনিসগুলোই নিতে হবে, খারাপ এখানে নেওয়ার কোনো চান্স নাই। যদি এখানে কোনো প্লাস না পান আপনি চলে যাবেন ইয়ার চেঞ্জ। হ্যাঁ, এই যে
দেখেন এই শব্দটা গত 1 বছরে 900+ বেড়েছে সার্চ ভলিউম 1 বছরে। এটাও দেখেন সেম, এটাও দেখেন সেম, এটা দেখেন 9900, এটা দেখেন মাইনাস। তো এটা যতই সার্চ ভলিউম থাকবে এটার কিন্তু ডিমান্ড কমতেছে, অর্থাৎ প্রোডাক্ট আস্তে আস্তে মার্কেট আউট হয়ে যাচ্ছে বা এটা পাবলিক আর খাইতেছে না। সো এগুলো কিন্তু আমি নিতে পারবো না। না না না, সব না, সব না, এখানে একটাও একটার সাথে ক্ল্যাশ করবে না। দেখেন এই ফার্স্টেরটা বাদ দিবেন, হ্যাঁ ফার্স্টে এই দুটা বাদ দিবেন। দেখেন এইটার সাথে বা এইটার সাথে এখানে আর একটারও কোনো মিল পাবেন না, কোনো না কোনো চেঞ্জ আছে। কোথায় চেঞ্জ আছে আরো পরে দেখতে পারবেন। যেমন এখানে আপনার মনে করেন কি দিছে দেখি, iPhone 13 Pro Max প্রাইস, iPhone 13 Pro Max কালার্স, 13 Pro প্রাইস, Apple 13 Pro Max, একটার সাথে একটারও মিল থাকবে না। মিল থাকলে এখানে দেখাতো না, একটাতেই দেখাতো। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে কোনটা সিপিসি রেট আছে কিনা। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। আমরা ফার্স্টের দিনই বলছিলাম যে হচ্ছে এই ক্লিক, এইটাতে ক্লিক করার জন্য একটা অ্যামাউন্ট দিতে হয়, হ্যাঁ একটা অ্যামাউন্ট দিতে হয়। সো এই অ্যামাউন্টটা কত হতে পারে? দেখেন iPhone 13 Pro Max এই শব্দটাকে কেন্দ্র করে সর্বনিম্ন $2.41 থেকে সর্বোচ্চ $6.41 পর্যন্ত মানুষরা গুগলকে পেমেন্ট করে থাকে। যে যত পেমেন্ট করে রিসার্চ করে সামনে যাইতে পারবে তার সেল তত বেশি। ঠিক আছে, প্রত্যেক এটা হিসাব হচ্ছে প্রত্যেক ক্লিকের জন্য আমি কত পেমেন্ট গুগলকে করতেছি। ঠিক আছে, প্রত্যেক ক্লিকের জন্য আমি কত পেমেন্ট গুগলকে করতেছি এই হিসাবটা এখানে দেওয়া আছে। সো সিপিসি রেট আপনার অবশ্যই থাকা লাগবে। সেইভাবে আমি মনে করেন কিছু নিই, সার্চ ভলিউম বেশিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি 10 থেকে 15টা নিচ্ছি। আচ্ছা, এটাই ওইভাবে পার্সেন্টেজ নাই, যেগুলো বাড়ছে আমি নিই। ঠিক আছে, আমি এলো পাতারি নিচ্ছি, আপনারা 13টা নিলাম। কপি, এই যে কপি, এইটা মানে এইটাই না যে এটা ফিক্সড, এটা জাস্ট আমার রিসার্চের পারপাসে। ফরকাস্টে যাব, এখানে বাংলাদেশের হিসাব করা যাবে না, বাংলাদেশে এই ধরনের অ্যাড অত পরিচিত না। প্লাস যেগুলো আমি কপি করলাম, পেস্ট করলাম, সেভ। ও এখানে একটা নাম দিতে হবে, নাম বসানো। সো দেখেন এই হচ্ছে আপনার রেজাল্ট। আপনি যে কিওয়ার্ড গুলাকে বাছাই করলেন এখানে সেটা রেজাল্ট দেখাচ্ছে। এটা আমি পার ডে $10 দিয়ে হিসাব করতে পারি, $100 দিয়ে হিসাব করতে পারি, $5 দিয়ে হিসাব করতে পারি। যাই হোক, এখানে আপনার বলতেছে ইউর প্ল্যান ক্যান গেট 2.2 ক্লিকস ফর $310, মানে 1 মাসের হিসাব বোঝাচ্ছে। 1 মাসে প্রত্যেকদিন $10 করে খরচ করলে মাসে $310 ক্লিক পাবেন। টোটাল ক্লিক পাবেন 2200টা, মানে 2.2K। ইমপ্রেশন পাবেন 66,000। ইমপ্রেশন কি? ইমপ্রেশন হচ্ছে এই যে একটা দেখলেন, একবার দেখলে একটা করে ইমপ্রেশন। আপনি যদি রিফ্রেশ দেন, দেখেন ওইটা চলে গেছে, সামনে থেকে চলে গেছে। আর একজন মানুষ সর্বোচ্চ 2টা ইমপ্রেশন দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। ওকে, এটা হচ্ছে ইমপ্রেশন। তো টোটাল এত ইমপ্রেশন তৈরি হবে, এত খরচ হবে, কস্ট থ্রো রেশিও। যদি এটা কাজে লাগে না, বাট এটার হিসাবটা হচ্ছে ক্লিক
ভাগ ইমপ্রেশন গুণিত 100%, কস্ট থ্রো রেশিও, জাস্ট একটা পার্সেন্টেজ। 2200 ভাগ 66,000 গুণিত 100% করবেন, এটা চলে আসবে। ওকে, এই হচ্ছে একটা হিসাব। এখন কথা হচ্ছে এটা তো জাস্ট আমি দেখলাম, এখন আমার কেমন লাভ আসবে কেমন লস আসবে এটা হিসাব করতে হবে। আমরা চলে যাব অ্যাট কনভার্সন ম্যাট্রিক্স। এখানে আপনি $10 $15 লাভ করতে পারবেন, বাট কখনো মানুষকে কখনো হাই এক্সপেকটেশন দিতে নাই, যে তুমি শুরু করো আমি আসি, গাছে তুলে মই কেড়ে নেওয়া যাবে না। সেখানে আপনি 5% দিয়ে হিসাবটা করবেন সবসময়, 5%। এটা হচ্ছে আপনার বেনিফিট। হ্যাঁ, বেনিফিট একটা। তো দেখেন, আপনি যদি $310 এক মাসে খরচ করেন, 112টা সেল পাবেন। এটা হচ্ছে গুগলের প্রিভিয়াস হিসাব থেকে বলতেছে 19-20 হতেই পারে, ঠিক আছে, 19-20 হইতে পারে। প্রত্যেকটা সেলের পিছনে কস্ট পার অ্যাকশন $2.78 করে গুগল কাটবে, ঠিক আছে। প্রত্যেকটা সেলের পিছনে গুগল কাটবে এত $, প্রত্যেকটা ক্লিকের পিছনে কাটবে হচ্ছে এত $। এই যে সিপিসি, প্রত্যেকটা ক্লিক করবে মানুষ 14 সেন্ট করে খরচ করবে, প্রত্যেকটা সেল করবে এত $, করে খরচ করবে, টোটাল সেল আসবে 112। এখন একটা আইফোনে যদি আচ্ছা $310 কত আসে, মনে করেন 27,000 টাকা, 27,000 টাকা। একটা আইফোন সেলে যদি আপনার 1,000 টাকা করে, সরি 1,000 টাকা করে লাভ হয়, বেশি হয় তো কম হয় না? হ্যাঁ, বুঝি না ভাই। হ্যাঁ, তারপরেও কিন্তু আপনার দেখেন কত গুণ লাভ উঠে আসতেছে। তো এইটা হচ্ছে আপনার গুগল ক্যাম্পেইনের মেন মানে লাভটা, যে আপনার লাভটা উঠে আসে বেশিরভাগ সময়, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বলেন হিসাব, যে ক্লায়েন্ট যদি বলে আমার 112টা না, আমার দরকার হচ্ছে 200টা সেল, 200টা না, মনে করেন আচ্ছা 200টা সেল দরকার, তাহলে আপনি কি তাকে বলবেন যে কত ইনভেস্ট করতে? কেন? কারণ যদি রেশিওতে হয় আপনার $10 করে মান্থলি $10 112টা সেল আসে, তাহলে আনুমানিক 200টা সেল আসতে তার মিনিমাম ডাবল কস্ট লাগবে। আনুমানিক তো হিসাব দেওয়া যাবে না, তাহলে আমাদেরকে আবার যে সার্চ কিওয়ার্ড সার্চ করতে হবে। বলেন এটার এস্টিমেট হিসাবটা বলেন। $200টা সেল করতে আমার কত পরিমাণ ইনভেস্ট করতে হবে? পারবেন না? ইজি হিসাব কিন্তু। আন্দাজে নাকি হিসাব করে? বুঝি না ভাই। থেকে না, একদম এস্টিমেট হিসাব দিতে হবে।
আন্দাজে বললে কিন্তু হবে না। দেখেন 112টা সেল করতে আমার কত লাগছে, $310, তাহলে 200টা করতে কত লাগবে, 200 ভাগ 112 কত হয়, 1 পয়েন্ট সামথিং বা 1.8 গুণিত এটা। যদি এখানে 224টা বলতো হিসাব কিন্তু একদম ডিরেক্ট বলে দিতে পারতেন $620, কারণ ডাবল। এই হিসাবগুলো কিন্তু একদম বেসিক হিসাব, এগুলো মাথায় নিতে হবে। কি অঙ্ক করছিলাম না, 100 টাকায় যদি 1 টাকা পাই, 2 টাকায় যদি 2 টাকা, ওই অঙ্কগুলা যদি যত হিসাব আসুক, 300 বললে 300 ভাগ 112 গুণিত এইটা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে